এই কিছুদিন হলো কাব্য তার সদ্য বিবাহিতা স্ত্রী কবিতাকে নিয়ে হানিমুনে এসেছে বিধুবন নামের এক প্রত্যন্ত গ্রাম্য এলাকার একটি পুরনো আমলের কটেজে। জায়গাটা অত্যন্ত নিরিবিলি। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার যদিও বা এই অঞ্চল থেকে একটু দূরে, তবুও কবিতা কাব্যের কাছে শুনেছে যে এখানে থাকতে নাকি কোনো রকম কোনো অসুবিধা তার হবে না, কারণ এই কটেজের মালিক খুবই ভদ্র এবং অতিথি পরায়ণ ব্যক্তি। তার কর্মচারীদের দিয়ে সর্বক্ষণ কটেজে আসা ভাড়াটিয়াদের ভালো মন্দের দিকে খেয়াল রাখেন তিনি। তাই বাধা ধরা খদ্দের মাঝে মধ্যে কাছেরই শহরে বা অন্য কোথাও কোনো কাজে অথবা হানিমুন ইত্যাদি কারণে এখানে এলেই এই কটেজে এসে আশ্রয় গ্রহণ করে। এখানে খরচাটাও যে কোনো শহরের মাঝারি গোছের একটা হোটেলের থেকেও বেশ খানিকটা কমই বলতে হয়। কিন্তু এই কটেজের মধ্যেই যে একদিন এমন একটি ঘটনা ঘটে যাবে তা ঘুণাক্ষরেও কেউ কখনো টের পায়নি। কোনটা পড়ি? এইটা পড়ি। সেদিন কটেজের রুমে ড্রয়ার খুলে কবিতা শাড়ি দেখতে থাকে, কোন শাড়ি পরলে কাব্যের ভালো লাগবে। তবে সেখানে একটি শাড়ি ছাড়া আর কিছুই নেই। যতই হোক, আজ যে ওদের মধুচন্দ্রিমার সপ্তম দিন। হাসি মুখে খুশি মনে একটা টিয়া সবুজ কালারের শাড়ি বের করে সেটা কবিতা পরে নেয়। তারপর সুন্দরভাবে সেজে নিজেকে আবার দেখে। দরজার দিকে তাকিয়ে তখন সে বসে আছে বিছানায়। হাসি হাসি মুখে সে বলল, কাব্য, তুমি কোথায় গেলে বলো তো? 1 সপ্তাহ হয়ে গেল। আমাকে এইভাবে একা রেখে কোথায় চলে গেলে তুমি? বলেছিলে একটা সারপ্রাইজ আছে আমার জন্য। আমি তো এখনো অপেক্ষা করে আছি। কি এত বড় সারপ্রাইজ দেবে বলো তো? বাড়ি থেকে বেশি জামা কাপড়ও আনতে দিলে না, এটাই দেখছি শুধু আছে। তারপর উঠে গিয়ে বন্ধ জানালার সামনে দাঁড়িয়ে পাল্লার কাঁচে চোখ রেখে বাইরেটা একবার দেখে নিয়ে সে বলল, আমাদের বিয়ের সবে 15 দিন হলো, তাতেই তুমি আমাকে সারপ্রাইজ দেবে বলে এখানে নিয়ে আসলে। কিন্তু তুমি তো নেই এখানে। 2 দিন হলো বেরিয়েছো, আর আসছো না কেন? আমিও ভয়ে বাইরে যেতে পারছি না। কি বলবো, কাকে বলবো, কারোর ভাষা যে আমি বুঝি না। এখানে যা শুকনো খাবার এনেছিলাম 2 দিন তাই খেলাম। কেউই তো এসে কিছু বলল না। আমার তো মোবাইলটাও খুঁজে পাচ্ছি না যে কল করব তোমাকে। কিছুই তো বুঝতে পারছি না। আজকে রাতটুকু শুধু দেখব। কাল হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলতেই হবে। যদি তোমার কিছু হয়ে থাকে তাহলে। না না, এ কি ভাবছি আমি? তুমি তো বলেছিলে অফিসের কাজ আছে, কিন্তু 2 দিন আগে ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই। আর রাতে যে আমাকে বললে যাবে, আর সকালে উঠে দেখি তুমি নেই। একটিবারও তো বলে গেলে না। নিজের মনে কথাগুলো বলে অভিমান করে আবার কাব্যের হাসি মাখা মুখ মনে পড়তে নিজে খুশি হয়ে যায় সে। রাত পর্যন্ত অপেক্ষা করেও কাব্য যখন ফিরল না, নিজেকে অনেক বুঝিয়ে কাউকে একটা খবর দেওয়ার জন্য বাইরেই যাচ্ছিল সে। আর ঠিক তখনই দরজা খুলে ঘরের ভেতরে একটি ছেলে ঢুকল। তার হাতে ঘর পরিষ্কার করার সামগ্রী। কবিতা ছেলেটিকে দেখা মাত্রই উদ্বিগ্ন হয়ে বলল, ভাই, আমি তোমার সাথে দেখা করতেই যাচ্ছিলাম, তুমি এলে ভালো হলো। আমার হাজবেন্ড 2 দিন ধরে আসছে না, আমার জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছি না।
মানে আমাকে বলে গেছিল, কিন্তু এখনো। কথাগুলো বলতে বলতে কবিতা চুপ করে যায়, কারণ ছেলেটি কেবল ফ্যাল ফ্যাল করে ঘরটিকেই দেখছে। কবিতা যে ওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে সেটা যেন শুনতেই পাচ্ছে না সে। কবিতা আবার ডাকল, ও ভাই, ও ভাই, শুনতে পাচ্ছ না? আমি তোমাকেই বলছি, ও ভাই। কিন্তু তবুও ছেলেটির কোনো ভাবান্তর নেই। হঠাৎ ছেলেটি কেমন যেন ভয় পাওয়া গলায় কি একটা বলল। ভাষা বুঝতে না পারায় কবিতা কিছুই বুঝল না। কবিতা আবার বলল, ও ভাই, শুনতে পাচ্ছ না? আমি তোমাকেই বলছি। কিন্তু ছেলেটি আবারও কোনো উত্তর না দেওয়ায় এবার কবিতা হাল ছেড়ে দেয়। সে দেখল ছেলেটি ভয় পেয়ে চোখ বড় বড় করে আলমারির সামনে গিয়ে সেখান থেকে সমস্ত জামা কাপড় আর যা যা ছিল সব বের করে নিয়ে বাইরে রেখে ঘর মুছতে শুরু করেছে। আর নিজের গলায় একটা মালা কাঁপা হাতে ধরে আছে সে। কবিতা চিৎকার করে ওকে বাধা দিতে যায়, কিন্তু সেটাও সে করতে পারে না। তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? তুমি কি মশকরা করছো আমার সাথে? কিসের একটা বাঁধন যেন ওর চারিপাশে ওকে ঘিরে রেখেছে। ঘরের বাইরে যেতে পারে না সে। এত কিছুর পরেও ছেলেটি যেন ওকে দেখতেই পায়নি আর শুনতেও পায়নি। ছেলেটি হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলার সাথে সাথে কিছুর একটা শব্দ পেতে ভয়ার্ত মুখে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কবিতা নিজের অবস্থা দেখে কেঁদে ফেলে সেখানেই। এ কি হলো? আমাকে কি শুনতে পাচ্ছ না? আমাকে কি দেখতে পাচ্ছ না? আমাকে শুনতে পাচ্ছ না? আমার সব জিনিস নিয়ে গেল। কাব্য কি টাকা দেয়নি? আমাকে আমাকে কি রাতটুকু থাকতে দেবে ওরা? আমার সাথে এটা কি হচ্ছে? ছেলেটি কি অন্ধ? হ্যাঁ, হয়তো তাই হবে। কাব্য তো বলেছে আসবে। কাল দেখি তাহলে কি হয়। কবিতা আবারও গিয়ে বসে পড়ে বিছানার ওপর। কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে। তারপর ভোর হতেই দরজা খোলার শব্দ তার ঘুমটা এক ঝটকায় ভেঙে দিল। কেমন লাগছে ঘরখানা তোমার? সে দেখল একটা নব দম্পতি ঘরে এসে ঢুকেছে। ঘরে ঢুকে ওরাও ঘর দেখে খুব খুশি। সুন্দর করে সাজানো ঘরটা। মেয়েটি বলল, ওয়াও, কি সুন্দর সাজানো ঘরটা গো। থ্যাংক ইউ গো, এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য। এই শোনো না, এখানে কিন্তু আমরা কটা দিন বেশি থাকবো, ঠিক আছে? ছেলেটি বলল, আমার এমন সুন্দর আর ভালো বউটার জন্য কি এইটুকু করতে পারি না? দুজনেই ঘরে ঢুকে ব্যাগ রেখে আলো জ্বালিয়ে কথাগুলো বলছিল। কবিতা ওদের দেখে বিছানা ছেড়ে নেমে আসে। ওরা বাঙালি বুঝতে পেরে কবিতা মনে মনে খানিকটা স্বস্তি পেল। তারপর ওদের কাছে গিয়ে বলল, তোমরা কি এখানেই থাকবে নাকি? কিন্তু আমি আর কাব্য তো। এই যে তোমাদেরকেই বলছি, আমাকে আগে থেকে না জানিয়ে এভাবে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? আমাদের এক সপ্তাহের টাকা তো জমাই করা আছে। তাহলে এই যে তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু তবুও সেই নবদম্পতি ওর কথাগুলো যেন শুনতেই পাচ্ছে না। অনেক কিছু বলে চলে কবিতা, প্রায় কাঁদতে থাকে, কিন্তু তবুও কেউ ওর কথার জবাবে কিচ্ছু বলে না।
ঘরের নতুন আগন্তুক মেয়েটি আবার বলল, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোবো। হ্যাঁ, শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ওরা শুয়ে পড়ল। কবিতা চিৎকার করে ওঠে, এ কি, তোমরা আমার বিছানায় শুয়ে পড়েছো কেন? তোমাদের তো সাহস কম নয় দেখছি। কিন্তু ওদের মধ্যে তবুও কোনো হেলদোল নেই। না না, দেখছি নিজেকে বড় অসহায় লাগে ওর। দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। ঘরের কোনায় কাঁদতে কাঁদতে বসে পড়ে। এবার ওর খুব ভয় লাগছে। কাব্য, আমার খুব ভয় লাগছে কাব্য। ওরা ওরা কেন আমার সাথে সবাই এরকম করছে? ওরা ওরা কি আমাকে কোনো বাজে সিনেমায় ব্যবহার করছে? তুমি আমাকে নিয়ে যাও কাব্য, নিয়ে যাও। এখানে সবাই আমাকে বোকা বানাচ্ছে, তাই না? এমন করলে আমি কিন্তু সেই তো আমাকে আদর করে তুমি নাম দিয়েছিলে কবিতা, কাব্য আর কবিতা। তাহলে কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি? এরা আমাকে দেখেও না দেখার ভান করছে। ওরা ওদের অন্তরঙ্গ সময় আমার সামনে আমার ঘরে কাটিয়েছে। ছি 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 ছি। ওরা আমাকে, তুমি আসো না গো, বাজে কাজ করছে ওরা খুব। তুমি আমাকে এইভাবেই সারপ্রাইজ দেবে বুঝি? ওরা সবাই অ্যাক্টিং করছে তাহলে, বলো, তাই না? কবিতা বসে থেকে এক নাগাড়ে কেঁদে চলল, কিন্তু তবুও কারোর আশার বা তার সাথে কথা বলার কোনো আভাস পাওয়া যায় না। ভয়ে সে আরো সিটিয়ে যায়, লজ্জায় ঘেন্নায় মাথা তুলে তাকাতে পারে না। ঘর যেন ওদের তিনজনকে নিজের মধ্যে গিলে ফেলেছে, কিন্তু উগড়ে দিতে চায় না কিছুতেই। ধীরে ধীরে সেই নবদম্পতির প্রেমালাপ ক্ষীণ হয়ে আসে এক সময়। নিজেকে আর আটকে রাখতে পারে না কবিতা। প্রচন্ড রাগে উঠে গিয়ে সে মেয়েটির পা ধরে একটা হ্যাঁচকা টান দেয়। তবে রে, আমার সামনে নোংরাম হচ্ছে। দেখ দেখ তোর কেমন লাগে, দেখ। এই শোনো শোনো, ওঠো ওঠো, আমার পাদে যেন কি টানছে, ওঠো। মেয়েটি লাফিয়ে উঠে চিৎকার করে, কিন্তু কেউ কোথাও নেই। বাইরে সবে তখন ভোরের আলো ফুটে উঠেছে। মেয়েটির চিৎকারে ছেলেটি উঠে ওকে বোঝাতে থাকে, আরে কি হয়েছে? আরে ঘরে কেউ নেই গো, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, দেখো ভালো করে তাকিয়ে দেখো, কেউ নেই। আমার নিজেরই পা বোধহয় লেগেছিল। কি দেখতে, তুমি কি দেখেছো বলো তো? এবার কবিতা থাকতে না পেরে ছেলেটির হাত ধরে টেনে বলে, তোরা এখানে নোংরামি করবি, আমাকে না দেখার ভান করবি, আর আমি সেটা হতে দেব না কিছুতেই। কথাটা বলার সাথে সাথে ছেলেটি ভীষণ ভয় পেয়ে যায়। ঘরের ভেতর আশেপাশে কেউ নেই, অথচ কে তার হাত ধরে টানলো। তুমি ঠিকই বলেছো, মনে হচ্ছে এইখানে থেকে নামলে, চলো এখান থেকে বেরিয়ে যায়, চলো। ভয়ে ওরা বিছানা ছেড়ে নিচে নেমে যায়। আর ঠিক সেই সময় দরজায় একটা আওয়াজ হতেই ছেলেটি গিয়ে তড়ি ঘড়ি দরজাটা খুলে দেখে
বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে বেশ কিছু লোকজন। পুলিশ বলল, আপনারা এখানে নতুন এসেছেন? ছেলেটি বলল, হ্যাঁ, এই তো কয়েক ঘন্টা আগেই এসেছি। ততক্ষণে মেয়েটিও ছেলেটির পাশে এসে দাঁড়িয়েছে। পুলিশকে আসতে দেখে কবিতাও সেখানে এসে দাঁড়িয়েছে। কাব্যের খোঁজ এনেছে এই ভেবে সে হাসি মুখে এগিয়ে আসে। কিন্তু তখনই কবিতার নজর পড়ল ওর বাবা মার দিকে। ওর বাবা আর মা বাইরে দাঁড়িয়ে কাঁদছেন, আর পাশে কাব্যকে একটি পুলিশ হাত কড়া পরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এইরকম ব্যাপার দেখে কবিতা বলল, এ কি, কাব্যকে অ্যারেস্ট করেছেন কেন? কি করেছে ও? কাব্য, কি হলো বলো, কথা বলো। কিন্তু কবিতার বলা কথা তখনও কেউ শুনতে পায় না। কেউ ওর কথা কোনো উত্তর দিচ্ছে না, শুধু নিজেদের মতোই কথা বলে চলেছে। হঠাৎ করে পুলিশ বলল, দেখুন, আপনাদের এই ঘর ছাড়তে হবে এক্ষুনি। এখানে 2 দিন আগে একটা মার্ডার হয়ে গেছে, আমরা সেটার ইনভেস্টিগেশন করতে এসেছি। হ্যাঁ, কি মার্ডার? এ তো ভারী সাংঘাতিক ব্যাপার। মেয়েটি ভয়ে আর্তনাদ করে ঘর থেকে বেরিয়ে যায়। ছেলেটি বলল, কিন্তু এখানে আসার পরে তো আমাদেরকে কেউ কিছু জানায়নি। আমরা এখানে বাইরে থেকে এসেছি। আসলে এখানে কাব্য নামে একজন তার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিল 1 সপ্তাহ আগে। বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছিল। পছন্দ হয়নি, তাই মেয়েটিকে এত দূরে ঘুরতে এনে মেরে ফেলে। তারপর সুটকেসে ঢুকিয়ে হোটেলের পেছনে ওই ডাম্পিং এরিয়ায় ফেলে দিয়ে আসে। কেউ কিছুই জানতে পারেনি, কারণ ছেলেটি মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়েছিল অনেকগুলো। বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ কেঁদে বলে, আমার নিষ্পাপ মেয়েটি ওকে ভালোবেসে ফেলেছিল, আর আসরে এই দাম দিল ছেলেটা। কি দোষ ছিল ওর, কি দোষ ছিল? পুলিশ বলল, দেখুন, আপনারা যদি ঘরটা ছেড়ে যান আমরা তাহলে সার্চ করব। যদিও এতদিন পর আর কিছুই পাবো না জানি। পুলিশের নির্দেশে ছেলে আর মেয়েটি নিজেদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশ অনেক খুঁজে খাটের নিচ থেকে কয়েকটা জিনিস বের করে। তার মধ্যে কয়েকটা ওষুধের পাতা আর একটা নাকছাবি আছে। পুলিশ কাব্যকে ভেতরে এনে বলে, তাহলে এবার বলবি কিভাবে মেরেছিস? মেয়েটার মা বাবা সন্দেহ বসে আমাদের না বললে তো আমরা জানতেও পারতাম না। তুই গিয়ে কি সুন্দর বললি যে ও নাকি হারিয়ে গেছে, আর তুই চিঠিও দেখিয়ে দিলি যে ওই তোকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গেছে। যাক, প্ল্যান তো ভালোই ছিল, কিন্তু ভুল করলি সাথে তোর বান্ধবীকে নিয়ে থানায় দেখা করতে গিয়ে। আমরা খোঁজ চালাতেই জানতে পারি তোর সম্পর্ক আছে মেয়েটির সাথে। এনারাও বিশ্বাস করতে পারেননি। আমার সন্দেহ হয় হাতের লেখা দেখে। আর তোকে যদি ছেড়েই যায় তাহলে বিয়ের দিন পালিয়ে গেলেই তো হতো। কেন মেয়েটাকে মারলি এবার বল? বলবি না তাহলে? হ্যাঁ, বলবি না? বল স্কাউন্ডার, বল। ছেড়ে দিন কথা, আমার ছেড়ে দিন। আমি ওকে মারতে চাইনি। ভেবেছিলাম ঘুমিয়ে পড়লে আমি বেরিয়ে যাব, টিকিট টাকা সব রেখে যাব, সেইভাবেই প্ল্যান ছিল। আমি আর বাড়ি ফিরতাম না, কিন্তু ঘুমের ওষুধের ওভারডোজের কারণে মরে গেছে। আমি ওকে 7টা ট্যাবলেট দিয়েছিলাম। ভোরবেলায় ওকে ডেকে আমি বেরিয়ে যেতাম, কিন্তু গায়ে হাত দিয়ে দেখি ঠান্ডা। তখন উপায় না দেখে চিঠি লিখে ওর ব্যাগে ভরে আর সব জিনিসপত্র ভরে ফেলে দিয়ে যাই। 2-1টা জামা রয়ে যায়। সেটা দেখে কেউ কিছু বুঝতো না। তা লাভ কি হলো? সেই তো তোকে ধরা পড়তেই হলো। কনস্টেবল, লাশটা নিয়ে যাওয়ার জন্য বলে দিয়েছো তো? হ্যাঁ,
আর এখানে যা যা পেলাম নিয়ে যাও, কাজে লাগবে। বেচারা মেয়েটা কিছুই জানতে পারল না। সবকিছু দেখে আর শুনে কবিতা কিছুই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তখন তার মনে পড়ে গেল 2 দিন আগে কাব্য ওকে হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস ধরিয়ে দিয়েছিল, তারপর বলেছিল, নাও খাও, আমার ভালোবাসা দিয়ে বানিয়েছি। কবিতা কোনো সন্দেহ না করে সেটা খেয়ে নেয়, কিন্তু খুব তেতো লাগে তার। সে তখন ভেবেছিল এটা বোধহয় অ্যালকোহল। আজ যে ওকে এসব শুনতে হবে, সে নিজেও কখনো এটা ভাবেনি। নিজের অসহায় অবস্থা দেখে নিজেরই কষ্ট হচ্ছে খুব, বুকটা তার ফেটে যাচ্ছে একেবারে। কিন্তু ওর মা বাবা ওর আত্মার শান্তির জন্য সব করেছে। কাব্যকে ধরিয়ে দিয়েছে পুলিশের কাছে। বৃদ্ধ ভেতরে এসে বলল, আমি জানি তোর আত্মা শান্তি পায়নি। চিন্তা করিস না, আমরা তোর সাথেই আছি। তোর মৃত্যু ন্যায় আমরা দিতে পেরেছি। এবার তোর আত্মা শান্তি হবে। শুধু তুই কিছু জেনে যেতে পারলি না রে, জানতে পারলি না ওই শয়তানটার আসল চরিত্রটা কি ছিল। এই বলে ঘরের জানালা খুলে সেখান দিয়ে নিজের হাতে ধরে রাখা মেয়ের সেদিনের লেখা চিঠিটা বাইরে ফেলে দেয় সে। কবিতা সব দেখে এতক্ষণে বুঝেছে, নিজের ভাগ্যের অদৃষ্টকে মেনে নিয়ে মায়ের কাছে একবার এসে মাকে জড়িয়ে ধরে সে। মা চমকে উঠে পরক্ষণে মিষ্টি করে হেসে বাতাসে কারোর মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর বৃদ্ধর কাছে এসে তাকেও জড়িয়ে ধরে। তিনি কেঁদে ফেলে মেয়ের ছোঁয়া পেয়ে। ধীরে ধীরে ঘরে ভোরের আলো পড়তে থাকে, আর সেই জড়িয়ে ধরার বাঁধন আলগা হতে থাকে ক্রমশ। আরে মা, তোরে চলে যেতে হলো মা, চলে যেতে হলো। চলে যেতে হলো।